দীর্ঘ 5 মাস পর আজকের সকালটা আমার কাছে আসলো। তো ঘড়ির কাঁটাতে প্রায় 7টা বাজে। তো অনেক দিন পরের এই সকালটা আমার কাছে সত্যি স্পেশাল। তারপর অনেক দিন পর এত বেলা অবধি ঘুমালাম। আসলে কাল রাতেবেলা অনেকটা লেট হয়ে গেছিলো ঘুমোতে মা মেয়ে দুজনার গল্প, অনেক কথা, অনেক কিছু, মানে ঘুম কিছুতেই আসছিল না। বলে না খুশিতেও ঘুম আসে না, আবার খুশিতে চোখের জল আসে, সেরকমই অবস্থা কিন্তু হয়েছিল। যাই হোক, মেয়ে কিন্তু ঘুমোচ্ছে। আর এখানে জামা কাপড় দেখতে পাচ্ছ, কাল যেগুলো পরে এসেছিলাম সেগুলো এখানটার মধ্যেই রেখে দিয়েছি। কেন রেখেছি জানি না, আমি কিন্তু ওয়াশিং মেশিনেই রাখি বেশিরভাগ সময়। আমি রেখেছি দেখে মেয়েও কিন্তু ওখানেই রেখেছে। তো যাই হোক, পরে ওগুলো কাছাকাছি করব। আমি একটু ফ্রেশ হয়ে তারপর কিন্তু আবার আসলাম তোমাদের সামনে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। কাল রাতে ভেবেছিলাম ড্রাই ফ্রুটস কিছুটা ভিজিয়ে রাখি, তো এত হুটো পাটায় তালগোল পাকিয়ে ফেলেছিলাম। তো সকালবেলা দেখো আগেই ঘুম থেকে উঠে কিন্তু এটা আমি ভিজিয়ে রাখার চেষ্টা করছি, কারণ মেয়েকে দেবো। 1-1.5 ঘন্টা ভিজে গেলে একদম মানে ভালোই হয়। যাই হোক, এখন আমি এটা ভিজিয়ে রাখছি। কাল মেয়ের ফ্লাইট ছিল সকাল 10:30টায় দেরাদুন থেকে। তো মেয়ে কিন্তু 7টার মধ্যে একদম ক্যাব বুক করে ও বেরিয়ে গেছে। ওখান থেকে তোমাদেরকে বলেছি যে 50 কিলোমিটার হচ্ছে ওদের এয়ারপোর্ট। তো 2 ঘন্টা আগে যেতে হয়, আমরা সবাই জানি। আমরা তো বারবার এখান থেকে নক করছি যে তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি বেরোবি, না হলে কিন্তু যদি মিস হয়ে যায়। কারণ কয়েকদিন আগে আমার মেয়ের এক বান্ধবী ও ব্যাঙ্গালোরে থাকে, ওর এরকম জ্যামে ফেসে গেছিলো ওদের ক্যাব। তখন কিন্তু মেয়েটা জানো তো, যখন এয়ারপোর্টে গিয়ে পৌঁছলো তখন ওর চোখের সামনে দিয়ে এয়ার উড়ে চলে গেল। তো কিন্তু খুব কান্নাকাটি করছিল। টাকা তো গেল, সময় গেল। পরের দিন ও আবার টিকিট নতুন করে কেটে তারপরে কিন্তু আবার আসে। তো এই কথাটা ওকে আমি বারবার বোঝাচ্ছিলাম যে দেখেছিস তো, তোকে বলেছিল ও এরকম যেন না হয়। তো যাই হোক, ওর বাবাও ফোন করেছিল। আমি সকালে মেয়েকে একবার ফোন করলাম যে উঠেছিস, মেয়ে বললো হ্যাঁ উঠেছি, এই তো সমস্ত কিছু মানে আমি রেডি হচ্ছি। তারপরে বেরোনোর সময় মেয়ে আর একবার ফোন করলো, বললো মামা বেরোচ্ছি, আমাদের ক্যাব চলে এসছে। আর মেয়ে প্রথমবার একদম একা, মানে এর আগেও একবার একা গেছে, কিন্তু ওইরকম ঝামেলা ছিল না, একদম ডিরেক্ট গিয়ে নেমেছিল দেরাদুনে। তো এবার কিন্তু অনেক ঝামেলা, দিল্লি থেকে আবার আসা কলকাতা। তো মধুমিতা আমাকে বলেছে যে মেয়ে অনেক স্মার্ট হয়ে গেছে, একা একা ফ্লাইট চেঞ্জ করে তারপরে যে ও এসছে। তো ঠিকই বলেছে মধুমিতা, এটা আমার কাছে অনেক বড়, মানে এই যে ছোট্ট মেয়ে কখন চোখের সামনে আস্তে আস্তে বড় হয়ে গেল। যে মেয়ে আমার ঘরের বাইরে কোনো দিনও যেত না, এই আমাদের পাড়ার কোনো দোকানে যেতে বললে ও একদম খুব বিরক্ত হতো যে না আমি যাব না, তুমি যাও। আর আমি কিন্তু কখনো ওকে বাড়ির বাইরে যেতেও দিতাম না, যে থাক আমার কষ্ট হচ্ছে, তবুও গিয়ে আমি নিয়ে আসতাম, ওকে আমি বলতাম না। আর সেই মেয়ে এত দূর থেকে, ভীষণ ভালো লাগছে যে হ্যাঁ, মানে যখন ছেলে মেয়ে বড় হয় আমরা কিন্তু ভরসা করতেই পারি। আর এই দেখো বন্ধুরা, দেখেছো কত মোটা একটা রুটি বানিয়েছি মেয়ের জন্য। ও বলেছে একটা রুটি খাবো। তো তোমরা কারা কারা আমার মতন এরকম ফাঁকিবাজি করে মানে দুটো রুটিকে একটা রুটি বানিয়ে দাও। আমি কিন্তু এরকম করি, ও যেন বুঝতে না পারে ছোটোবেলা থেকে একটা রুটি খাবো। আর বন্ধুরা, আমি কিন্তু বাজারে গিয়েছিলাম জানো তো, মেয়েকে খেতে দিয়ে চলে গেছিলাম, আর আমিও খেয়ে নিয়েছিলাম। তো মেয়ের জন্য কিচ্ছু মানে নিয়ে এসেছি হেলদি খাবার। তো এখানে দেখো আমি 3টে ডাব এনেছি, আর টুকটাক মেয়ে যা পছন্দ করে, খুব বেশি আনিনি কিন্তু। এটা হচ্ছে তালের শ্বাস। আর আম এনেছি, মানে অল্প কিছু, খুব বেশি কিছু না। মেয়ে যেটা বেশি ভালোবাসে, তো সেই খাবারটাই কিন্তু আমি আনতে গেছি। তাছাড়া ঘরে কিছু সবজি আছেও। আর এই যে ওর পছন্দের জিনিস হচ্ছে মাটন। ভেবেছিলাম 2-1 দিন পরে আর কি আনবো, একটু শরীরটা ওর ভালো হয়ে যাক। কিন্তু না, মন যে পড়ে আছে এখানে মাটনে, মাটন হলে খেতে পারবো। কাল রাতেও জানো তো ভাত দিয়েছিলাম, ভাত ফেলেছে, খেতে পারেনি। আসলে বলছে না যে মানে শরীরটা খারাপের জন্য ওর নাকি খিদে পায় না, কম পায়। তো বললাম ঠিক আছে, যখন মাটন বলছে নিয়েই আসি, আর কি করা যাবে, বাড়ির খাবার তো একটু মানে হেলদি থাকবে এই আর কি। যদি বাইরের খাবার হয় তাহলে তো আনহেলদি হবে। তো সেই জন্য কিন্তু আমি ভাবলাম যে না, চটপট রান্না করি। আর আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি আমি রান্নায় চলে এসেছি, যেহেতু সকালের কোনো কাজকর্ম আমি করিনি। তো সেই কারণে কিন্তু সকাল সকাল সমস্ত কাজটা সেরে তারপরে যাব কিন্তু আমি কাজে। আর মেয়ে সকালের জলখাবার খেয়ে কিন্তু আবার শুয়ে আছে। আমি বললাম শুয়ে থাক। ও বলছে মাম্মাম যখন শরীর খারাপ হয়েছিল তখনই আমার মনে হচ্ছিল কখন বাড়ি যাব, আমি কখন বাড়ি যাব, আমার ওখানে থাকতে একটুও ভাল লাগছিল না। তার উপরে আবার প্রচণ্ড গরম, শরীর খারাপ, বলছে মাথা তুলতে পারছি না, একটু আমার ইচ্ছে করছিল না, শুধু পরীক্ষার জন্য ওখানে আমি ছিলাম। আর ওই অবস্থাতে কিন্তু মেয়ে মাঝে মাঝে তো গ্যাপ ছিল ওর পরীক্ষার, ও গিয়ে কিন্তু পরীক্ষা দিয়ে এসছে, বলছে আমি একটাও মিস করি নাই, সব কটাই দিয়েছি এবং ভালোই দিয়েছে এক্সাম।
কিন্তু বাড়ির আসার জন্য আমার মন একদম ছুটে গেছে। আর আমার মনে হচ্ছে আমি এখন বাড়িতে এসে ভীষণ শান্তি। আমি বললাম হ্যাঁ তুই শান্তিতে ঘুমো, শুয়ে থাক, সারাক্ষণ এসির মধ্যে তুই একটু থাক, কয়েকদিন তো বিশেষ করে থাক। আর রান্নার ফাঁকেই আমি ডাব একটা বার করলাম ফ্রিজ থেকে, মানে নিয়ে এনে রেখেছিলাম ফ্রিজের মধ্যে। মেয়ে বললো ঠান্ডা খাবো, আমি বললাম এখনই খা, পরে না, একটুও লেট করবি না, কথা আমার শুনবি সব কথা। আর তুই আমাকে প্রমিস করেছিস আমার সব কথা কিন্তু তুই শুনবি, মানে ভেজিটেবলস খাবি, তারপর হচ্ছে ফ্রুটস খাবি। ভেজিটেবলস খায় কিন্তু ফ্রুটস কিছুতেই খেতে চায় না। দিয়ে বলছে আচ্ছা ঠিক আছে দাও। তো খাচ্ছে আর আমার দিকে একটুও তাকাচ্ছে না। আমি বললাম একটুখানি তাকা আমার দিকে। তো দেখো চোখগুলো কেমন করে আবার তাকালো। তো যাই হোক বন্ধুরা, ডাবটা তো ভালোই ছিল, মেয়েকে খাইয়ে দিয়েছি রান্না করার ফাঁকে। আর সকাল সকাল তো আজকে রান্না করতে এসেছি, তো ভাবলাম যে সকাল সকাল রান্না করি, মানে চটপট রান্নাটা সেরে তারপরে যাব। তোমাদের সাথে সকালবেলা কোনো কাজ তো শেয়ার করিনি। তো যাই হোক, মাটনের লাল লাল ঝোল কার কার ভালো লাগে। আমি চেষ্টা করি জানো তো বন্ধুরা, সবার রান্না দেখে লাল টুকটুকে হবে। আমি দেখেছি অনেকের মাটনের ঝোল একদম লাল টকটক করে, কিন্তু আমার কেন হয় না, আমি না পারি না গো ওরকম করতে। আর আমার হাত থেকে তেল পড়ে, কিন্তু ওই যে একদম ওপর দিয়ে বলে না 1 কর বা 2 কর অবধি তেল যে ওপরে ভাসে, সেটাও আমি পারি না করতে জানো। আগে পারতাম, কিন্তু এখন আর আমার হাত দিয়ে পড়তেই চায় না। তো না পড়াটা একদিকে ভালো, কিন্তু মাঝে মাঝে মনে হয় তোমাদেরকে একটু দেখাই স্পাইসি স্পাইসি রান্না। তো যাই হোক, মেয়ের তো এই মুহূর্তে স্পাইসি খাবার একদমই মানে ঠিকই না শরীরের জন্য, তো আমি দিচ্ছিও না। আর এই ঘরে দেখেছো জানলা দরজা কখন খুললাম, অনেক বেলা, সকালবেলা এসে ঠাকুরকে দিয়ে গেছিলাম। তো ঠাকুর খেয়ে অন্ধকার ঘরে বসেছিল, মানে ঠাকুরের কাছে যে লাইটটা, সেই লাইটটা জ্বালিয়ে রেখে গেছিলাম। অনেক সকালে এসেছিলাম, তখন আর খুলিনি। তো এখন বেলায় এসে সেগুলোকে খুলে ভাবলাম যে না এই ঘরটা একটু পরিষ্কার করি, আর আমার বন্ধুদের সাথে আমি একটুখানি গল্প করি। আর তোমরা সবাই বলেছো যে মেয়ে রোগা হয়ে গেছে। হ্যাঁ গো, মেয়ে খুবই রোগা হয়ে গেছে। আর তার সাথে সাথে কিন্তু মেয়ের যেন তো অনেকটা ওজনও কমে গেছে, এই কারণে ওকে রোগা লাগছে, মুখটা ভেঙে গেছে। ওই ওখানকার খাবার তো এমনিতেই ভালো না, তার উপরে মেয়ের আবার টানা বেশ কতদিন ধরে শরীর খারাপ, মানে এখনও মেয়ে ঠিকঠাক করে খেতে পাচ্ছে না। তো সেই কারণে কিন্তু ঘাটতিটা ওর হয়েছে। তবে আমাকে মুন বলেছে যে ও মানে তোমার মেয়ে খুব সুন্দর, স্মার্ট। তো থ্যাংক ইউ মুন। আর মুন জানো আমাকে প্রত্যেক দিন কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্টস করে, তো অনেক ভালোবাসা রইলো মুন তোমার জন্য। ভালো থেকো, আর রোজ তুমি আমাকে মিষ্টি মিষ্টি কমেন্টস করো। আর তিথি আমাকে জিজ্ঞাসা করেছিল আমি লেডিস স্পেশালে গিয়েছিলাম কি না। না, আমি লেডিস স্পেশালে যাইনি। লেডিস স্পেশাল আমাদের এখানে অনেক সকালে থাকে, 8টা 38 না 40 এরকম টাইমে। তো অত সকালে গিয়ে আমার কোনো কাজ হবে না, কারণ মেয়ে তো এসে থেকে দেরাদুন থেকেই ছিল 10টায়, আর আর দিল্লি থেকে ছিল 2:20 দুপুরবেলা। তো দুপুরবেলা ওখান থেকে মানে টাইম মতো ঠিকঠাক যদি দিল্লি থেকে আসে, তাহলে টাইম লাগে মেয়ের, মানে টাইম ছিল বিকেল হচ্ছে 4:20 দিকে, প্রায় 2 ঘন্টা কত মিনিট মনে দিয়েছিল, 20 না 25 এখানে ল্যান্ড হবে। তো সেই কারণে অত আগে গিয়ে আমার লাভ নেই বলে আমি কিন্তু দুপুরে গিয়েছিলাম, প্রায় 1:30টার ট্রেনে। তো সেই কারণে ট্রেনটা দুপুরবেলা তো, আর এই গরমের মধ্যে ফাঁকা ছিল। আর লেডিস, ওটা কিন্তু লেডিস ট্রেন নয়, মানে লেডিস যে কম্পার্টমেন্টটা সেটাতে উঠেছি, পরে কিন্তু একটু ভিড় হয়ে গেছিলো। তো যাই হোক, এই প্রথম দিকটা তোমাদের সাথে শেয়ার করেছি বলে তোমরা মানে দেখেছো ট্রেনটা অনেক হালকা। আর এয়ারপোর্টের ওখানে কিন্তু সুমিতার বাড়ি, তো সুমিতাকেও আমি মিস করছিলাম যে ওখানে ওর মানে ধারে কাছে কোথায় বাড়ি, যদি জানা থাকতো তাহলে কিন্তু ওর সাথে আমার দেখা হতো হয়তো। তো যাই হোক, এবার হয়নি, কোনো একবার হয়তো হবে বন্ধু তোমার সাথে দেখা। মেয়েকে যখন দিতে যাব, মানে মেয়েকে যখন দিতে যাওয়ার সময় হয়তো আমার হাজব্যান্ড থাকবে, তখন যদি থাকে তো সুমিতা, তুমি যদি চাও তো তাহলে কিন্তু আমাদের সাথে দেখা করতে পারো, আর বলে দেবো তাহলে আমাদের সাথে কোথায় দেখা হবে। ঠিক আছে, তুমি জানিও আমাকে কমেন্টসে। আর এই দেখো এই লাগেজের ভেতরে কি কি নিয়ে এসছে মূল্যবান জিনিস, তো সেটা পড়ে রয়েছে। ভাবলাম যে না, এটা তো গতি আমাকেই করতে হবে। আর এই দেখো মেয়ে যে সংসারী হয়ে গেছে, গুছিয়ে মেয়ে কখন বড় হয়ে গেল। দেখেছো এগুলো কিনেছিল ওখানে মাংস টাংস খাওয়ার জন্য, বোকার মতো কতগুলো আদা পেঁয়াজ রসুন কিনে রেখেছে। যাই হোক, গুছিয়ে আবার নিয়ে এসছে বাড়িতে। আর মেয়ের কিন্তু এটা হেয়ার স্ট্রেটনার, মেয়ে এটা ক্লাস তখন মানে 10-এ পড়ে, তখন কিনে দিয়েছিল ওর বাবা, ওর বার্থডে গিফট। তো যাই হোক, এই সমস্ত কাঁচা হবে, বলে যে আমি কেচে এনেছি, কিন্তু আমার মন মানছে না। আমি বললাম থাক এই টেবিলের ওপরে। আর এই দেখো একটা ব্যাগ কিনেছে, আমাকে বলেছিল একটা, আমি কিনেছি অনলাইন থেকে। আমার মেয়ে কিন্তু ব্যাগ একদম ব্যবহার করে না, তারপরেও কিনেছে শখ করে। তো যাই হোক, এই সমস্ত কাছাকাছি না আমি একদিনে পারবো না, অল্প অল্প করে কিন্তু আমি হাতেই কাচবো। আর ওই দেখো বেডশিট নিয়ে এসছে, বাটিকের একটা কিনেছিল বলেছিলাম না, দিয়েছিলাম, তো মেয়ে কিন্তু নিয়ে এসছে, তো পরে তোমাদের সাথে শেয়ার করব।
আর বন্ধুরা, তোমরা এই লাগেজ কীভাবে পরিষ্কার করো? আমি কিন্তু এইভাবেই পরিষ্কার করি, তো জল দিয়ে করা যায় না। তো যাই হোক, এইভাবে আমি পরিষ্কার করি। যদি তোমরা অন্য কোনোভাবে জল ছাড়া কীভাবে করো আমাকে জানিও, তাহলে আমিও সেইভাবে করার কিন্তু চেষ্টা করব। তো দেখো, আমি কিন্তু কলিন দিয়ে সাধারণত পরিষ্কার করি। এটাকে ওয়াশেবল, তবুও আমি কিন্তু ওয়াশ করি না, ভাবি যে যদি খারাপ হয়ে যায়। আর মেয়ের কাছে ছোটো একটা লাগেজ ছিল, মেয়ে এই মাঝারিটা কেন নিয়ে আসলো কি যেন। আর যারা জামা কাপড় নিয়ে এসছে না, ও একটাও কিন্তু এখানে পরবে না, দুটো একটা পরবে কি পরবে না। আর গাদাখানিক জামা কাপড় নিয়ে কতগুলো চলে এসছে। যাই হোক, আর কিছু বলার নেই, ও এসছে এটাই খুশি, তাই না বন্ধুরা? আর কি বলবো, একদম বকাবকি এখন আর করবোই না। আমি বলেছি যে তোকে কিন্তু যেন আমার বকতে না হয়, তুই আমার ভালোবাসাটা কিন্তু বজায় রাখবি, আমার কথা সব শুনবি। শুনবি বলতে কি, যে আমি যেটা বলবো খেতে সেটা খাবি, তাহলে কিন্তু আমারও ভালো লাগবে আর তুইও কিন্তু হেলদি থাকবি, তাই না বন্ধুরা? আমি কিন্তু এটা বলেছি। আর সঞ্চিতা আমাকে বলেছে যে তুমি ছোট মেয়ে পেয়ে বড় মেয়েকে ভুলে যেও না। একদমই না, আমি তোমাদের কাউকে ভুলি না। যেমন সঞ্চিতাকে আমি খুব নিজের মেয়ের মতন কিন্তু মনে করি, তার সাথে সাথে ভাগ্যশ্রী আছে, তুলি আছে, পলক আছে, আর একটা সঞ্চিতা আছে, মনীষা আছে, এরকম আরও যাদের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, প্রত্যেককে আমার সন্তানের মতন আমি দেখি। আর তার সাথে সাথে আমার সমস্ত দিদিভাই, আমার বন্ধুরা, আমার সমবয়সী যারা যারা আমার বোনরা, তোমাদের সবাইকে নিয়ে কিন্তু আমি এগিয়ে যেতে চাই নিঃস্বার্থভাবে। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করো, ভালোবাসো, আমার কাছে জীবনে এর চাইতে আর বড় কিচ্ছু হয় না। আমার স্বামী সন্তান আমার কাছে যেরকম মূল্য, তোমরাও প্রত্যেকে আমার কাছে ততটাই মূল্যবান। তো অনেক ভালোবাসা আমার সমস্ত বন্ধু, দিদি, বোন, সন্তান সবাইকে। মানে এটা আমার কাছে পরম পাওয়া, তোমরা আমার পরম প্রাপ্তি। তো সবাই ভালো থেকো, আর আমার সাথে সবাই কথা বললো কানেক্ট হয়ে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই ব্যাগটা ধুয়ে দিলাম, এই ব্যাগটা কিন্তু মেয়ে আর কখনো ধোবে না, এই বাড়ি থেকেই ধুয়ে মানে আমরা পাঠাই, আমার হাজব্যান্ড থাকলে ওই ধুয়ে দিত, ও নেই বলে আমি ধুয়ে দিলাম। আর আবার যখন আসবে পরের বার তখন আবার ধুয়ে দেবো। ব্যাগ কিন্তু আমরা ধুই বন্ধুরা, অনেকেই আছে ব্যাগ ধোয়ার কথা শুনলে হাসে, ব্যাগে নোংরা হয়ে যায় না অনেক দিন ব্যবহার করলে, সেই জন্য। আর এই দেখো, এখন এসে গাছটা খুঁড়তে, গাছের যে গোড়ার মাটিটা বেশ ভেজা ভেজা নরম নরম, তো খুঁড়ে দিলাম। আর সকালবেলা হেনা এসেছিলো, তখন কিন্তু আমি একবার এসেছিলাম, এসে বাদ বাকি অন্য গাছগুলো আমি কিন্তু খুঁড়ে দিয়ে গেছি। আর তখন ক্যামেরা ছিল না বলে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আর হেনা বললো যে দিদি জল দিতে হবে না, এই গাছগুলোর গোড়া এখনও তো ভেজা আছে, একটু শুকিয়ে যাক তখন তুমি জল দেবে। বোঝা যাচ্ছে? আর আমার ক্যামেরাটা খুব ডিস্টার্ব করছে জানো তো, একদমই মানে ভালো ফটো আসছেই না। তো ভেবেছি যে ওটাকে কিন্তু আমি নিয়ে যাব ইসেতে, দোকানে একটু দেখাতে। আর তার সাথে সাথে আমার ভিডিও করার যে মেশিন সেটাও কিন্তু খারাপ হয়েছে। তো যাই হোক, বলছি পরে তোমাদের সাথে। এখন কিন্তু আমি স্নান করে পুজো দেবো, তারপরে যাব খেতে। দুপুরের একদম মানে সিম্পল রান্না, আর মেয়ের দুটোই কিন্তু পছন্দ। মাটন করেছে, আর এই দেখো এখানে করেছি ভেন্ডি ভাজা। মেয়ে বলেছে মাম্মা আর কিচ্ছু দরকার নেই, এই দুটো দিয়েই খাবো, কারণ খেতে পারছে না, না সেই কারণেই আমি আর কিছু করলাম না। যে যাই হোক, গরম গরম ভাত আমি ওকে দিয়ে দিলাম। আর তার সাথে দেখো দিয়েছি কয়েক টুকরো আমি শশা আর একটু লেবু। মানে শশা একদম পছন্দ করে না, লেবুও না, লেবু শুধু বলবে শাক হলে আমাকে দাও। তাই বললাম খেতে হয় এই গরমকালে। তো শশা খেতে গিয়ে আমাকে দেখো, আমি আবার ওকে একটু তুলে দিচ্ছি, বলছে না তুমি আমাকে 4 পিস শশা আগেই দিয়েছো। তো আমার মনে হলো যেন আমি ওকে 2 পিস না 3 পিস দিয়েছি। বললাম খা বাবা একটা। তো হাত দিয়ে আমাকে আবার দেখাচ্ছে তুমি 4টে দিয়েছো, কেন আমাকে বেশি দিচ্ছ? ভাতের সাথে আমার ভাল লাগে না, এমনি খেতে আমার ভাল লাগে। যাই হোক, দুজনে আমি একটু শুয়েছিলাম। তারপরে তরমুজ একটা বন্ধুরা কালকে যখন এসেছিলাম না, তখনই কিন্তু আমি কিনে নিয়ে এসেছিলাম দোকান থেকে, মানে ওই স্টেশন থেকে। তো সেটাই কিন্তু একটুখানি আমি কেটে দিলাম যে খা এখন। সকালবেলা তো আর দিতে পারিনি, অনেক রকম ফল টল একটু একটু করে দিচ্ছি বলে আবার বিরক্ত হচ্ছে। এমন কথা দিয়েছিস, কথা কিন্তু রাখবি। আমি সমস্ত কথা বলে দিয়েছি আন্টিদেরকে যে তুই আমার সব কথা শুনবি। তারপরে খেয়ে মানে ও খাচ্ছে মনে হয়। আর আমি চলে আসলাম ওপরে, দিয়ে জামা কাপড়গুলো নিয়ে যাই। আর বন্ধুরা সকাল থেকে আমি মানে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, খুব ব্যস্ত আছি বুঝতে পারছো তোমরা, মেয়ে এসছে বলে। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা।